কালিদাসকে লোকে ভুলে যাবে, ঠিক আছে, বলবে কালিদাস নয় স্বর্ণবতী দাস, দুনিয়ার সব থেকে বড় লুজার উদ্গান্ডু স্বর্ণবতী দাস, ঠিক আছে। আর এই চক্করে না লোকেরা না অ্যাকচুয়াল সিনেমাগুলো দেখে না, উইচ ইজ সামথিং। মানে আমি রিসেন্টলি একটা সিনেমা দেখলাম যেটা স্বর্ণজ্যোতি মনে দেখেছে, স্টোরিতে আমার খুব ভালো লেগেছে, সেটা হলো বীরাধীরা সুরান পার্ট 2। আমার খুব ভালো, ওটা আমার দেখা হয়নি, ওটা আমাকে দেখতে হবে, দেখা হয়নি। তো বীরাধীরা সুরান পার্ট 2 আমি দেখলাম অনেকজনদেরই পোষায়নি, আবার অনেকজনদের পুষিয়েছে। আমার পুষিয়েছে খুব সিম্পল কারণে, সিনেমাটার যে কনসিপ্টটা না, মানে সিনেমাটা কনসিপ্টটা আমি তোমায় বলেছিলাম যে বেসিক্যালি তুমি একটা পার্ট 2 বের করছো পার্ট 1 এর আগে। তো আমি পার্ট 1 আর পার্ট 2 কথাবার্তা ছেড়ে দিলাম, তুমি বেসিক্যালি কি বের করছো? তুমি বেসিক্যালি বের করছো একটা গল্প উইদাউট দ্য ব্যাক স্টোরি অর দ্য কনটেক্সট। তুমি বেসিক্যালি পুরো সিনেমাটা তুমি ঢুকিয়ে দিচ্ছ, তুমি ভিউয়ারকে ঢুকিয়ে দিচ্ছ ইন আ ওয়ার্ল্ড, এবং তারপরে লোকজনদের কনভারসেশন দিয়ে তুমি ভিউয়ারকে বলছো যে আচ্ছা এবার চলো, এবার আইডেন্টিফাই করো ওয়ার্ল্ডটা কি। ওটাই কনসিপ্ট বীরাধীরা সুরানের, ঠিক আছে। পুরো ব্যাপারটা হলো একটা রাতের গল্প, ঠিক আছে। একটা বড় মানে গ্যাংস্টার টাইপ একটা জমিদার ফ্যামিলি আর একটা পুলিশ অফিসারের টিম, ওদের দুজনের মধ্যে ঝামেলা, এবং সেই টাসেলটা একটা রাত্রেবেলা একটা মানে পুজোর একটা মানে মেলা চলছে, ওই মেলার মধ্যে ঝামেলাটা হবে, ঠিক আছে। এবং ছেলেটা এবং ইয়ের সাথে ঝামেলাটা হবে। পুলিশ অফিসারটা রোল প্লে করছে এস জে সুরিয়া, ঠিক আছে। তো এবং বিক্রমের ক্যারেক্টারটা হলো বেসিক্যালি একটা মানে রিটায়ার্ড গ্যাংস্টার যে বিয়ে শাদী করে আছে, and he doesn't want to get involved in this, but he gets involved যখন এই গ্যাংস্টারের যে মেন যে ওল্ড গ্যাংস্টারটা ওকে রিকোয়েস্ট করে টু গেট ইনভলভড। এখন এই সিনেমাটার ভালো ব্যাপারটা কি, ভরদ্বাজ রঙ্গন একটা কথা বলেছিল রিভিউ, যে সিনেমাটা হলো মাস মুভিকে রুটেড করার চেষ্টা করছে, which is completely অপোজিট একটা জিনিস। কারণ মাস মুভির যা গ্রামার কন্টিনিউয়াস হাই থাকবে, সেটার সাথে তো গ্রাউন্ডেড স্টোরি টেলিং একসাথে তো যেতে পারে না, ঠিক আছে। কিন্তু এই সিনেমাটা সেই প্রচেষ্টাটা করার চেষ্টা করে। সিনেমাটা কি করে আমি ভেবে দেখলাম, যারা ইয়োজিম্বো দেখেছে বা ফিস্টফুল অফ ডলার্স দেখেছে, ঠিক আছে, তারা ওই সিনেমাগুলো দেখলে বুঝবে যে সিনেমাটা বেসিক গল্প হলো একটা স্ট্রেঞ্জার আসে একটা টাউনের মধ্যে দুটো ফ্যাকশনের মধ্যে লড়াই হচ্ছে, এবং স্ট্রেঞ্জারটা ওই দুটো ফ্যাকশনের দুজনকে এক এক করে ম্যানিপুলেট করে দুটো ফ্যাকশনকে শেষ করে দেয় আলটিমেটলি। এটাই হলো ইয়োজিম্বোর গল্প, এটাই হলো ফিস্টফুল অফ ডলার্স এর গল্প, ঠিক আছে। এই দুটো গল্পর অ্যাকচুয়াল সূত্র হলো 1929 ড্যাশিয়াল হ্যামেটের একটা নভেল আছে যার নাম হলো রেড হারভেস্ট বলে, 1929 সালের নভেল। এইটা একটা টেমপ্লেট। বীরাধীরা সুরানের গল্পটা কিন্তু এক রাত ধরে, ওটার টেমপ্লেটটা কিন্তু বেসিক্যালি এটাই, বিক্রমের ক্যারেক্টারটা কিন্তু বেসিক্যালি ওরকমই। কিন্তু এটার মধ্যে আবার কি ইন্ট্রোডিউস করেছে, এটার মধ্যে আবার ও ঢুকিয়েছে হলো বাসা টেমপ্লেট। এখন বাসা টেমপ্লেট কি, যারা লিও দেখেছে তারা জানে বাসা টেমপ্লেট কি, বা যারা মুকুল আনন্দের হাম দেখেছে তারা জানে বাসা টেমপ্লেট কি। বাসা হলো রজনীকান্তের একটা সিনেমা যেখানে দেখায় যে রজনীকান্ত হলো একটা ট্যাক্সি ড্রাইভার, যে পাস্টে একটা গ্যাংস্টার ছিল কিন্তু সে এখন গ্যাংস্টার নয়, কিন্তু তার পাস্ট যখন তাকে অ্যাটাক করতে আসে তার পাস্টের থেকে লোকজন, তখন তাকে তার গ্যাংস্টারলি ওয়েজ থেকে ইয়ে হয়। এটাকে আমরা বলি বাসা টেমপ্লেট, এটাকে আবার কেউ বলে হিস্ট্রি অফ ভায়োলেন্সের টেমপ্লেট। ডেভিড ক্রোনেনবার্গের সিনেমা, জন ওয়াগনারের গ্রাফিক নভেল, ওটা একটা ডিসি গ্রাফিক নভেল। এই সিনেমাটা কি করেছে, আমার কাছে হিস্ট্রি অফ ভায়োলেন্স মনে আছে, সিঁড়ির মধ্যে একটা ফোর্সড ওরাল সেক্স ছিল। আমি সিনার্সে ওরাল সেক্সের এত রেফারেন্স দেখে এত বিরক্ত হয়ে গেছি, তারপর আমি ভাবছি যে ওইখানে ওই সিনেমাতে দ্যাট ওয়াজ রিয়েলি যে হুট করে আছে এবং খুব লজিক্যাল ইয়েতে আছে, এদের মতো না যে চলো কুল তো ভাই সব জায়গায় লেফটে বেড়ায়। এনিওয়ে বলো না, তো এই সিনেমাটা কি করেছে, এই দুটো টেমপ্লেটকে না জোড়া দিয়ে দিয়েছে, ঠিক আছে। তাতে কি হচ্ছে, তুমি বিক্রমের ক্যারেক্টারটা ইজ লাইক ওই যে ওই ক্লিন্ট ইস্টউডের ম্যান উইথ নো নেমের মতো, ঠিক আছে, মিস্টিরিয়াস ক্যারেক্টার হোয়াটএভার, কিন্তু যেহেতু তোমাকে ইমোশনালি কানেক্ট করতে হবে সেজন্য ইমোশনটা দিচ্ছে ফ্রম দা বাসা টেমপ্লেট। কিন্তু প্রবলেমটা কি হচ্ছে, বাসা টেমপ্লেটের চক্করে, বাসা টেমপ্লেট মানে তোমাকে আলটিমেটলি একটা ফ্ল্যাশব্যাক দিতেই হবে বোঝানোর জন্য যে পাস্টে কি হয়েছিল। কিন্তু এখন তাহলে প্রশ্নটা হচ্ছে বীরাধীরা সুরান পার্ট 2 মেন কনসেপ্টটা কি, কোনো ব্যাক স্টোরি নেই, এবং সিনেমাটার মেজর ফ্ল ওটাই,
সিনেমাটা সেকেন্ড হাফে একটা হঠাৎ করে একটা ফ্ল্যাশব্যাকের সিকোয়েন্স ঢুকিয়ে দেয়, যেটা পুরো মোমেন্টামটাকে ব্রেক করে দেয়। ওটা একটা বিশাল বড় ফ্লপ, ওটা একটা বিশাল বড় ফ্লপ। কিন্তু তারপরে কিন্তু ওই ফ্ল্যাশব্যাকটা বেশিক্ষণের নয়, 12 মিনিট হবে ম্যাক্স টু ম্যাক্স ফ্ল্যাশব্যাকটা। তারপরে যে মেইন যে অ্যাকশন সিকোয়েন্সটা, ওটা একটা 12 মিনিটের সিঙ্গেল ওয়ান টেক সিকোয়েন্স। নাইস। এবার তো আমি দেখব, বলছি তো যেমন সিনেমাটা কিন্তু স্লো বার্ন, সিনেমাটা কিন্তু টিপিক্যাল মাস মশালা অ্যাকশন মুভি নয়। মাস মশালা এলিমেন্টস আছে, কিন্তু সেগুলো কিন্তু শেষের দিকে, সেগুলো কিন্তু বিল্ড আপ করার পরে আসে। সিনেমাটা কিন্তু বেশ স্লো বার্ন, এক্সপেকটেশন ম্যানেজ করে দেখবেন যারাই দেখবেন। কিন্তু আমি বলবো একটু ওপেন মাইন্ডে দেখবেন, ভালো লাগবে। সিনেমাটা জেনুইনলি ভালো সিনেমা দেখতে। হ্যাঁ, অমর তো বলছে যে আমাদের নেক্সট পডকাস্টে চলো না আমরা পৃথিবীর সব থেকে ভালো সিনেমাটা নিয়ে কথা বলি, এবং এই সিনেমাটা নিয়ে কথা বললে আমি বলে দিচ্ছি 3-4 ভিউ কিন্তু গ্যারান্টেড। ওকে, কি সিনেমা প্লিজ বলো না? খাদান। বরবাদ। ও না, বরবাদ। না, দেখো আমার কথাটা শোনো তুমি, আমি তোমাকে সিনেমাটা দেখার বন্দোবস্ত করে দেবো, আমরা সিনেমাটা দেখবো। অমর তো একবার লাইফে একবার তুমি লাইফে বরবাদ দেখো, এরপর তুমি যদি আমাকে বলো এরপর নেক্সট 10টা ভিডিওতে আমি জেমগানকে খিস্তি মারবো না। তুমি একবার দেখো প্লিজ, 2 ঘন্টা 19 মিনিট। যদি কষ্ট পাও, যদি খারাপ যদি লাগে, 1 সেকেন্ড কত, 2 ঘন্টা 19 মিনিট। একবার দেখো প্লিজ। আমি বরবাদ নিয়ে তোমার সাথে একটা জীবনমুখী আলোচনা করতে চাই। জীবনমুখী নয়, জীবন নিয়ে আমাকে টেনশনে ফেলে দিতে হবে নিজেকে। আমাকে একজন বাংলাদেশি ভাই লিখেছে যে বরবাদ তো তোমার লাইফ নিয়ে বানানো হয়েছে, এবার আমি বলে আমার লাইফে এরকম কি হলো। দেন আমি গতকাল থেকে দেখছি বরবাদ নিয়ে মারামারি লেগে গেছে। আমাদের অরিত্র রূপম সাগর নীল কি করে পাইরেটেড কপি দেখে কি করে রিভিউ করতে পারে, সেই নিয়ে মোরাল এথিক্যাল ডিলেমা। এবার মানে বাংলা রিভিউয়ারদের থেকে মোরাল আর এথিক্যাল কোনো কিছুই যেখানে এক্সপেক্ট করা যায় না, সেখানে এরা ডিলেমা অবধি চলে গেছে। সেই নিয়ে আমার একটু এদিক ওদিক আমার কথাবার্তা পর্যন্ত হলো। তারপরে আমি খেই হারিয়ে ফেলেছিস আর কি 2 সেকেন্ডের জন্য। হ্যাঁ, তারপরে আমি ভাবছি যে ভাই সবাই যখন দেখছে, রিভিউ করছে, 22-23 হাজার ভিউ পড়ছে, আমিও একটু দেখি। রাত্রিবেলা দেখে আমি বুঝলাম যে রিয়েল হরর ইজ নট দিস, কি আমার বাবা মা বাড়ি নেই, বাইরে ঝড় হচ্ছে, আমার বিড়ালটাকে খুঁজে পাচ্ছি না, ওর শরীর খারাপ, ঠিক আছে, অন্য একটা বিড়াল এসে ওর জায়গায় শুয়ে আছে। আসল হরর এগুলো নয়। আসল হরর তো এখানে কারেন্ট অফ হয়েছে 6 ঘন্টা, ইনভার্টার চলে গেলে পরে যে আমাকে অন্ধকারে থাকতে হবে, দ্যাট ইজ নট হরর। বরবাদ। আমি রীতিমতো বলছি, বনির বরবাদ ছিল। বনির একটা বরবাদ বলে সিনেমা ছিল রাজ চক্রবর্তীর বানানো, যেটার অরিজিন পয়েন্ট হচ্ছে গিয়ে বাইসাইকেল থিমস, ঠিক আছে। 1 সেকেন্ড কি? হ্যাঁ, ঠিক আছে। তো এক সেকেন্ড ইটালিয়ান নিওরিয়ালিজমকে চটকে বাংলা হাইপার রিয়ালিজম করে দিয়েছে নাকি রাজ চক্রবর্তী? কিন্তু রাজ চক্রবর্তী 2013-তে যে বরবাদ বানিয়েছিল, মাইন্ড ইউ, তুমি ওটা নিয়ে বাজে কথা বললে কিন্তু আমি গালাগাল দেবো। ওই বরবাদে আমি বাজে ভালো বলার উঠতে, ওই বরবাদে একটা গান ছিল, বলছি তোমার দিব্যি গেলে আমি বড় শান্ত ছেলে। আমি যে কত মেয়েকে এই লাইনটা দিয়েছি শান্তর জায়গায় দুষ্টু দিয়ে, তার কোনো ইয়ত্তা নেই, ঠিক আছে। আমি না তোর প্রেম করার ট্যাকটিক্স নিয়ে না কোনো কমেন্ট করবো না, মুখ দিয়ে কত কথা। আমি খালি মাঝে মাঝে যে আমি আমার প্রেম লাইফ নিয়ে যদি গল্প লিখতে যদি আরম্ভ করি, লোকে বুঝতেও পারবে না যে অ্যাকচুয়ালি আমি আমার বায়োপিক লিখছি, বাট দিস ইজ লাইক অন অ্যানাদার লেভেল, এপিক ফেল, ঠিক আছে। লাইক কালিদাসকে লোকে ভুলে যাবে, ঠিক আছে, বলবে কালিদাস নয় স্বর্ণবতী দাস, দুনিয়ার সব থেকে বড় লুজার উদ্গান্ডু স্বর্ণবতী দাস, ঠিক আছে। আচ্ছা, আমরা ভাতটা না বকে না, আমি তোমাকে রিকোয়েস্ট করছি, না 7 কথার 1 কথা, তুমি লাইফে একবার, অনেক তো হলো ধীরানা সুরানা আসুরানা, এবার তুমি একটু বরবাদ দেখো। বরবাদই হয়ে যাবো আমি। ফরগেট রেট্রো, ফরগেট হিট 3 and এভরিথিং, ওয়াচ বরবাদ। এবং দেখো আমার কিন্তু কাল পরশু ছুটি আছে, কাল পরশুর মধ্যে কোনো একটা সময় আমরা বরবাদ নিয়ে पॉडकास्ट করবো। उसके बाद तुम देखोगे कि वीडियो में व्यू कितना होता है
और गालियां ऐसी ऐसी गालियां मिलेगी ना তোমাকে তো মানে ওই ভিডিওটা ড্রপ করার পরে তোমাকে বাংলাদেশ বর্ডারে ছেড়ে আসা যদি যায় এই সবুজ গেঞ্জিটাও খুঁজে পাওয়া যাবে না, ঠিক আছে? গন। অমর তো ইজ নো মোর আচারিয়া। অমর তো অ্যাকচুয়ালি অমর তো ছিল না, অমর তো সাধারণ মানুষ ছিল। চলো না আমরা বড়বার দিকে চলো না প্লিজ, মাফ করো। আমি তুমি তো বড়বার দেখতে পারবে না। 2 বছর আগে অব্দিও বিশাল বেল্লা ছিলাম, দিনে 5টা সিনেমা দেখতাম, এখন তো লিটারালি লেজিটিমেটলি। আমি তোমাকে বলছি তুমি 5 দিন ধরে 15 মিনিট করে তুমি 2 ঘন্টা শেষ করতে পারবে। প্লিজ ডু দিস অমর্ত, আমার চ্যানেলে হেল্প হবে। এরকম হলো যে ভাই 6050 ছিল সেখান থেকে 5000 নেমে এলো, ঠিক আছে? এরকম হতে পারে। উল্টো হলো, সেটা তো উল্টো হলো। ওটাই তো বলছি, আমার চ্যানেলের প্রচুর সাকিব খানের ফ্যান আছে যারা অন্য আর কোনো ভিডিও দেখে না। আমি ওদের জন্য একটা জল নিষ্কাশন ব্যবস্থার মতো অনেক করতে চাই, ঠিক আছে? আমি একা রোস্ট করতে পারি, প্রবলেম নয়, কিন্তু দুজনে মিলে নিলে পর বেশি ভালো হয় জিনিসটা। I know it sounds like a gangbang, but still. Yeah, ভীষণ। But দেখো তুমি কত নোংরা দেখো ভেতরে ভেতরে। তুমি কোথায় বলবে যে দিস ইজ লাইক ক্যাপ্টেন আমেরিকা এন্ড বাকি ভার্সেস আয়রন ম্যান, তুমি গ্যাংব্যাং এর দিকে চলে গেলে। আমি তো বলিনি আমি ভদ্র ছেলে, লোকেরা ভাবলে আমি কি করব, আমি তো বলিনি আমি ভদ্র। আচ্ছা, লোকজনকে বলছে অমর্ত্য কিন্তু ভদ্র ছেলে নয়, ওকে, অনেকটা অমর্ত্য আমারই মতো, সেটা অবশ্য আমি 2 দিন আগে জানতে পেরেছি, বাট এনিওয়ে। তো আমরা কেন জানতে পেরেছি সেটা আর বললাম না, সেটা আর বলা যাবে না। সেটা যদি বলি তাহলে আমরা দুজনেই, ঠিক আছে, দুজনেই শেষ। ওকে ওকে, এখানেই শেষ। তো যাই হোক, এবারে ব্যাপারটা হচ্ছে কি যে এই যে কে যেন বলেছিল না যে সব মানুষ সমান, এই জন্যই বোধহয় বলেছিল, ঠিক আছে? ঠিক আছে, যাই হোক। আমরা এবার আসল কথায় আসি, যেটা হলো রেড টু দেখলে? হ্যাঁ, রেড টু দেখেছি। রেড টু তোমার ভালো লেগেছে? না, আমি বলবো বলিউডের যা সিনেমা বেরোয় সেই তুলনায় ঠিক আছে, কিন্তু 2018 এটা না কোনো প্যারা ভাই। 2018 রেড আমার, হ্যাঁ 2018 রেড আমার এখনো মনে আছে পরিষ্কার। 2018 রেড আমার কেন ভালো লেগেছিল বলতো? কারণ ওটা একটা সিঙ্গেল লোকেশন ফিল্ম, একটা রেডের উপরে ফোকাস, ওটা সিনেমাটা একটা রেডের উপরে ফোকাস, ঠিক আছে? এই পয়েন্টটা আমার কালকে বলতে আমি করে গেছি যে ওটা তো এফেক্টিভ, ঠিক আছে, এই কারণের জন্য প্রচন্ড এফেক্টিভ। এখানে ভাই আইটেম নাম হচ্ছে লেওড়া না, আইটেম সং কিন্তু ওই সিনেমাটাতেও ছিল, এমন না যে ছিল না, কিন্তু সিনেমাটার যে ভালো দিক ছিল, সে ভালো দিকটা হলো যে একটা লোকেশনে সীমিত ছিল, একটা রেডের পুরো মাইনুশিয়াটা দেখানোর চেষ্টা করছিল, বাট ইন এ কমার্শিয়াল ওয়ে, উইচ ইজ ফাইন। এই সিনেমাটা যেটা ভালো সেটা হলো যে এই সিনেমাটা অ্যাটলিস্ট মানে ওই ইনকাম ট্যাক্স রেট ফেট গুলো, ওইটার যে প্লটিং আর মেকানিক্সটা সেটার দিকে কিছু কিছু ফোকাস করেছে, কিছু কিছু ডিটেলিং আমার ভালো লেগেছে, আর রিতেশ দেশমুখের পারফরমেন্স আমার ভালো লেগেছে। আদার দ্যান দ্যাট সিনেমাটা মানে পুরো খেই হারিয়ে ফেলেছে, একটা পয়েন্টে পুরোপুরি খেই হারিয়ে ফেলেছে। নিয়ে যে কি করবে নিজেরাই বুঝতে পারছিল না কিছুক্ষণ পর। আরে বুঝবে কি করে, ও তো অভিনয় করতে চায় না আর। ও তো আর অভিনয় করেই না, ও খালি স্লো মোশনে মুখ বন্ধ করে খালি হেঁটে গেল। সিঙ্গামাগেন থেকেই বোঝা যাচ্ছিল, সিঙ্গামাগে তো খালি হেঁটেই গেল, ঠিক আছে? মানে এরপরে আমি একটা করব, সালমান খান ভার্সেস অজয় দেবগন, কে মাইলের পর মাইল গম্ভীর মুখ করে হাঁটতে পারে। সালমান খান তো এদিক ওদিক তাকাবে, ঠিক আছে, হরিণ গেল কিনা, গাড়ি গেল কিনা, মেয়ে গেল কিনা, ঐশ্বর্য গেল কিনা। রাহুল দেশাই রেড টু রিভিউতে লিখেছে, I wanted to see Salman Khan Sikandar in this movie and Salman Khan Sikandar being the antagonist. আমি মনে মনে ভাবছি এটা হলে হয়ে গেছিল, তাহলে আর সিনেমা দেখতে হবে না। ও কোথাকার কোন লালগড় না বালগড়ের কোথাকার রাজা, রাজকোটের রাজা, ওর বউ হয়ে গেল ভাজা ভাজা, বাট যাই হোক, এনিওয়ে। তো এরকম কিন্তু হতে পারতো, ঠিক আছে, যে
সালমান খানের বাড়িতে পড়েছে পুলিশ রেড, তবে ওর বাড়ি থেকে তো ভাই টাকা পাওয়া যাবে না, ঠিক আছে, ওর ফার্ম হাউসে ধরো কেউ গেল রেড মারতে, ওখানে ল্যাংটা টংটা অবস্থায় পুরো হারেম হয়তো চলছে, কিন্তু টাকা কিছু পায়নি, ঠিক আছে, অথবা ব্ল্যাক বাক পাওয়া যাবে, হ্যাঁ টু সুন। তো না রেড আবার আমাকে একজন দুজন আবার রেড টুর রিভিউতে আবার কমেন্টে লিখেছে চুপ বে, আমি খালি ভাবছি ভাই আমি তো বলে আপলোড করে দিয়েছি, তোর তো কমেন্টে এত পরে এসছে, তো কি করে আর চুপ করবো। এই ছেলেটাই জানো তো, ওই যে তোমার বলো না, এই যে কুনাল কামরার যে শোতে ভাঙচুর যে করতে গেল, আরে আমি তো দেখা ইধার ওরা, এই ছেলেটাই ওটা, ঠিক আছে, ওই ইউটিউব ভিডিওতে কমেন্ট করছে চুপবে, ঠিক আছে। না তো না রেড টু জমেনি। রাজকুমার গুপ্তা ইজ আ গুড ডিরেক্টর। ওর আমির সিনেমাটা বেশ ভালো সিনেমা, রেড 1 খুব ভালো সিনেমা, নো ওয়ান কিল জেসিকা ভালো সিনেমা। এই সিনেমাটা না বিশাল বড় রকম ভাবে ক্যাশ গ্র্যাব, কিন্তু ক্যাশ গ্র্যাব হিসেবেও মোটামুটি কম্পিটেন্ট, কিন্তু প্রবলেমটা হলো যে স্ক্রিন প্লে লিখেছে 4 জন স্ক্রিন প্লে যখন লিখেছে, ছিল তারা 4 মেরে দিল। এত সুন্দর কবিতা পরের বছর বই মেলায় বেরোবে তোর, স্বর্ণজ্যোতি। 4 জনে মিলে ভাই, এটা তো ওই মিম টেমপ্লেটটা হয়ে গেল, ঠিক আছে, 4 জন দাঁড়িয়ে আছে, সামনে একজন বসে আছে। যাই হোক, এনিওয়ে আমরা কি থান্ডারবোল্টস নিয়ে একটু কথা বলতে পারি? হ্যাঁ, এইবার আমরা থান্ডারবোল্ট নিয়ে কথা বলবো, ঠিক আছে। বোল্ট অফ থান্ডার, হিয়ার উই কাম।